দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো নারী ক্রিকেটের খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ধূসর হওয়া স্বপ্নকে রঙিন করবার মিশনে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় সিরিজের বাকি 2 ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগার্সদের সামনে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। সেন্ট কিটসে বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে এই ম্যাচটি। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 9 উইকেটের বড় হারে শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলটার সিরিজ, সাথে বছরটাও। সেই হারে এবছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ধূসর হয়ে গেছে নারী ক্রিকেটারদের সামনে। এবার লড়াইটা বাঁচা মরার। সিরিজের বাকি 2 ম্যাচে বাগাতে হবে 3 পয়েন্ট, তাই জয়ের বিকল্প নেই এই দলটার সামনে। আর বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে বাকি 2 ম্যাচের একটি জিতলেও পয়েন্ট দাঁড়াবে 21। সেখানে সরাসরি বিশ্বকাপ খেলার দাবিদার হয়ে উঠবে টাইগার্সটা, তবে সেক্ষেত্রে কিউইদের সঙ্গে রান রেটের হিসেব সামনে চলে আসবে। প্রথম ম্যাচে ওপেনার ফারজানার 10 রান করলেও মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার আশা জাগিয়েছিলেন 40 ইনিংসে। তবে নিগারের স্লথ গতির ইনিংস কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাগতিকদের কম্বিনেশনে। 199 রানের টার্গেটে ক্যারিবিয়ান ওপেনার অধিনায়ক হিলি ম্যাথুজের সেঞ্চুরিতে প্রায় 20 ওভার আগে জয় নিশ্চিত করে স্বাগতিকটা। মাত্র 1 উইকেট হারানোয় স্কোয়াডের বাকি সদস্যদের পরখ করা হয়নি বাংলাদেশের। 7 জন বোলার ব্যবহার করেও 1 উইকেটে বেশি তুলতে পারেনি টাইগার্সটা। ওয়ানডে হলেও ক্যারিবিয়ানরা ম্যাচ জিতেছে টি-20 মেজাজে। ঘরে মাঠে আইরিশ বধের স্মৃতি এখন অতীত, দলটার সামনে সঙ্গী এখন হারের বাস্তবতা। এখন এই দলটাকেই দাঁড়াতে হবে ঘুরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার স্বাগতিক ভারতের সাথে নাম লেখাতে হলে জয়ের বিকল্প নেই জ্যোতির দলটার সামনে, আর সেটা বেশ ভালোভাবে জানায় গোটা স্কোয়াডের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় দিয়ে আসা শুরু করলেও চমৎকার খেলে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল জুনিয়র টাইগার্সরা। সুপার সিক্সের জটিল সমীকরণ কিংবা রান রেট নয়, স্কটিশদের বিপক্ষে এই ম্যাচ জিতে মাঠ ছাড়তে চায় সুমাইয়া আক্তারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8:30টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। নেপালের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ মিশন শুরু। এরপর মাইটি অস্ট্রেলিয়াকে অল্প পুঁজিতেও কাঁপিয়ে দিয়েছিল জুনিয়র টাইগার্সরা। তবে বাস্তবতা মেনেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সুমাইয়া আক্তারের দলকে। 2 উইকেটের হার, তবে এখনো জেগে আছে স্বপ্ন আসরের সুপার সিক্সের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ 1 জয় আর 1 হারে টেবিলের 2 নম্বরে জুনিয়র টাইগার্সরা। অজিতের শতভাগ জয়ের বিপরীতে 1 ম্যাচ হেরে নেট রান রেটে গ্রুপ টেবিলের টপার অস্ট্রেলিয়ার নিচেই বাংলাদেশ। বিশ্বকাপের সুপার সিক্সের সমীকরণে মাথা না ঘামিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়তে মরিয়া এই দলটা। গেল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 2 ব্যাটার পার করতে পেরেছিল 2 অঙ্কের রানের ঘর। ওপেনার সুমাইয়ার 13 আর আফিয়া আসিমার 29 রান ছাড়া ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে, যেটা 14। তাই ব্যাটিং ব্যর্থতাটা একেবারে স্পষ্ট এই দলটার মাঝে, যেটা নিয়ে কাজ করে ভুল ত্রুটি শুধরে ফিরতে হবে মাঠে। জান্নাতুল মাওয়া দেখিয়েছিলেন ম্যাজিক শেষ ম্যাচে মাত্র 15 রানে 3 উইকেট নিয়ে। খরচে ছিল ফাহমিদাও। রান দেওয়ার নিয়মটায় টানতে হবে লাগাম। স্কটল্যান্ড সহজ প্রতিপক্ষ না হলেও স্পিনের বিষে করতে হবে ঘায়েল। সুপার সিক্স না হোক, অন্তত জয় দিয়ে মাথা উঁচু করে আসর শেষ করতে পারার প্রাপ্তিটাও হবে দলটার জন্য বেলা শেষে গর্বের ব্যাপার। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো বিপিএল এর খবর। বিপিএল 2025-এর গ্রুপ পর্ব শেষ হতে বাকি আর মাত্র কিছু ম্যাচ। ইতিমধ্যে দুর্দান্ত পারফরমেন্স নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে বাকি দলগুলোর জন্য সমীকরণ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। শেষ মুহূর্তের এই লড়াইয়ে কোন দল প্লে অফে জায়গা করে নেবে তা নিয়ে এখন উত্তেজনায় সরগরম ক্রিকেট প্রেমীরা। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর এখন রোমাঞ্চকর এক মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রথম পর্বের 28টি ম্যাচ শেষ হলেও এখনো বেশ কিছু অমীমাংসিত সমীকরণ বাকি। তবে শীর্ষ 4-এ জায়গা পাকা করে প্লে অফ নিশ্চিত করেছে একমাত্র রংপুর রাইডার্স। বাকি দলগুলোর জন্য এখনো বাকি হিসাব নিকাশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষ 4-এ পৌঁছাতে হলে কার কি করতে হবে বা কার জন্য সমীকরণটা কতটা কঠিন। প্রথমেই শুরু করা যাক অপ্রতিরোধ্য রংপুরকে দিয়েই। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর যেন আত্মবিশ্বাসে টকবক করছে। 8 ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষ 4-এ স্থান নিশ্চিত করেছে তিস্তাপাড়ের দলটি। 16 পয়েন্ট নিয়ে রংপুর রাজত্ব করছে টেবিলের শীর্ষে। আগামী 4 ম্যাচের একটিতে জিতলেই প্রথম কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত হবে রংপুরের।
2 ম্যাচে রাজশাহী এবং বাকি 2 ম্যাচ চিটাগাং ও খুলনার বিপক্ষে মাঠে নামবে তারা। সবার ফর্ম ও পরিসংখ্যানের বিচারে এখন পর্যন্ত রংপুরই ফাইনালের প্রধান দাবিদার। রংপুরের পরেই দ্বিতীয় স্থান দখল করে আছে চিটাগাং কিংস। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে শক্ত অবস্থানেই আছে বন্দরনগরের দলটি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই প্লে অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে চিটাগাং। আর শেষ 4 ম্যাচের 2টিতে জিতলেই প্লে অফ নিশ্চিত। চিটাগাংয়ের ম্যাচ বাকি রাজশাহী, বরিশাল, ঢাকা ও সিলেটের বিপক্ষে। এদিকে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের হাতে বাকি 5 ম্যাচের 2টিতে জিতলেই প্লে অফ নিশ্চিত হবে। খুলনার বিপক্ষে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও বরিশালের খেলা বাকি ঢাকা, সিলেট ও চিটাগাংয়ের বিপক্ষে। তবে কঠিন সমীকরণের মুখোমুখি খুলনা টাইগার্স। 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 4র্থ স্থানে। প্লে অফে জিততে হলে খুলনার শেষ 5 ম্যাচের 3টিতেই জিততে হবে। আর 1-2টি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে। খুলনার বাকি ম্যাচ বরিশাল, সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে। এর মধ্যে বরিশালের বিপক্ষে খেলবে 2টি ম্যাচ। এদিকে কঠিন চ্যালেঞ্জের সামনে দুর্বার রাজশাহী। 9 ম্যাচের 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে রাজশাহীর সমীকরণ সবচেয়ে জটিল। হাতে আছে আর মাত্র 3টি ম্যাচ। এর মধ্যে 2 ম্যাচেই মুখোমুখি হতে হবে শক্তিশালী রংপুরের বিপক্ষে। প্লে অফে যেতে হলে 3টির মধ্যে অন্তত 2টিতে জিততেই হবে রাজশাহীকে। আর এদিকে 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে খাদের কিনারায় চলে যাওয়া ঢাকা ক্যাপিটালসও প্লে অফের দৌড়ে টিকে আছে। তবে বাকি 3টি ম্যাচের 1টিতে হারলেই প্লে অফ থেকে বাদ যাবে ঢাকা। ঢাকার বাকি ম্যাচ চিটাগাং, বরিশাল ও খুলনার বিপক্ষে। প্রতিটি ম্যাচই যেন ঢাকার জন্য ফাইনালের সমান। আর 1 ম্যাচ কম খেলে 4 পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্সও আছে বাঁচা মরার সমীকরণে। আগামী ম্যাচে খুলনাকে হারাতে না পারলে তাদের অবস্থাও হবে ঢাকার মতো। শেষ 4 ম্যাচে 2টিতে জিতলেও প্লে অফের স্বপ্ন অনেকটা যদি কিন্তুর উপরে নির্ভর করবে। পরবর্তী ম্যাচগুলোতে সিলেটের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগাং। বিপিএল এর এবারের আসর যেন উত্তেজনার মহারণ। শীর্ষ 4-এ জায়গা করে নেওয়ার এই লড়াইতে কারা টিকবে আর কারা ছিটকে পড়বে তার নির্ধারণ হবে আগামী কয়েকদিনে। ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় আছেন মাঠের নান্দনিক নাটকীয়তার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কারা হাসে বিজয়ের হাসি। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। একদিন বিরতি দিয়ে বিপিএল এ বুধবার 2টি ম্যাচ মাঠে গড়াচ্ছে। দিনের প্রথম ম্যাচে দুপুর 1টায় স্বাগতিক চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটাল। আর সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বিপিএলে এবারের আসরটা বেশ ভালোই কাটছে চিটাগং কিংসের। 10 পয়েন্ট নিয়ে তালিকার 2য় স্থানে রয়েছে চিটাগং। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল। টানা 2 ম্যাচ পরাজয়ের পর সবশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ একটা জয় পেয়েছে বন্দরনগরীর দলটি। পয়েন্ট টেবিলে 2-এ থাকলেও এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি। চিটাগংয়ের লক্ষ্যই থাকবে ঢাকাকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখে প্লে অফের দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে ঢাকার অবস্থা একেবারেই ভালো নয়। 9 ম্যাচে মাত্র 2 জয়ে তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে তারা। প্লে অফে খেলার আশা অনেকটাই কঠিন তাদের জন্য। হাতে থাকা সবগুলো ম্যাচ জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে থাকতে হবে। সবশেষ সিলেটের বিপক্ষে দারুণ একটা জয় পেয়েছে পেরেরার দল। তানজিদ লিটনরা ব্যাট হাতে রয়েছেন ছন্দে, তাই তো জয়ের জন্যই মাঠে নামবে ঢাকা ক্যাপিটাল। অন্য ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 10 পয়েন্ট নিয়ে 3য় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। হাতে এখনো 5 ম্যাচ থাকায় প্লে অফের পথে অনেকটাই এগিয়ে বরিশাল। খুলনাকে হারিয়ে প্লে অফের পথটা সহজ করতেই মাঠে নামবে তামিম, মুশফিক মাহমুদুল্লাহরা। পয়েন্ট তালিকায় বরিশালের পরেই অবস্থান খুলনার। 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাজশাহী। প্লে অফের দৌড়ে খুলনার লড়াইটা তাদের সাথেই। টানা 4 ম্যাচ হারের পর সবশেষ ম্যাচে জিতেছে তারা। বরিশালের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হলেও জয়ের জন্যই মাঠে নামবে খুলনা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লিটন দাসকে দলে নেওয়া যেতে পারে বলে মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। লিটনের বাদ পড়া ছিল সিদ্ধান্ত। এখন ফর্মের বিবেচনা আর অভিজ্ঞতার কথা চিন্তা করে একাদশের সুযোগ না অন্তত লিটনকে স্কোয়াডে রাখা যেতেই পারে বলে মনে করেন তিনি। আর বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর দায় বিসিবিকে নিতে হবে বলেও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। লিটন দাস বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারের নাম। অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েছেন। বিপিএলও শুরুর দিকে ছিলেন ব্যর্থ। 1 ম্যাচের জন্য বাদ পড়েছিলেন একাদশ থেকে। অবশেষে খোলস ছেড়ে বেরিয়েছেন লিটন।
চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়ার দিনই বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি ব্যাটার। নির্বাচকদের চাপে ফেলে দেন লিটন। সেঞ্চুরি করার পরের ম্যাচে ম্যাচ চলাকালীন দর্শকদের কাছ থেকে দুধ্বনি শুনতে হয় তাকে। পরের ম্যাচে আবার ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলে নির্বাচকদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি। ১৫৪ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরি আর ২50-তে ৩২৩ রান করা লিটন কি দলে আবারও সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, লিটনের দল থেকে বাদ পড়াটা ছিল যৌক্তিক। আবার ঠিক একইভাবে একাদশে জায়গা না হলেও অন্তত দলে নেওয়ার প্রশ্নটাও যৌক্তিক। ওর যেসব ইনিংস খেলেছে এখানে ওভারডিউ ছিল ডোমেস্টিক ক্রিকেটেও। লিটনের পারফরমেন্স, লিটন ভালো খেললে সবখানেই ভালো খেলবে, অল টাইপস অফ বোলিং ইনিংসে ভালো খেলবে। আর যখন সে ফেল করে, সে ডোমেস্টিক এইখানেও ফেল করা ধরেছিল। সো এই যে ১২৫ রান যেটা করেছে, আই মিন কেউ যদি বলে থাকে যে একটা অর্ডিনারি বোলিং এগেনস্টে করেছে, ইট মেক্স নো সেন্স, বিকজ ইজ এ টপ কোয়ালিটি ব্যাটসম্যান পিরিয়ড। এখন থেকে সে যে কটা সুযোগ আছে ইনিংস খেলার, সে যদি প্রত্যেকটা ইনিংস একটা ধারাবাহিকতা যদি মেনটেন করে, আমার তো মনে হয় যে সিলেক্টরদের মাথা ব্যথা অনেক বাড়িয়ে দেবে। এই প্রশ্ন আরও জোরালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে লিটনের জায়গায় ডাক পাওয়া পারভেজ হোসেন ইমনের অফ ফর্ম। কখনোই জাতীয় দলে না খেলা ইমন বিপিএল এখন পর্যন্ত ভালো করতে পারেননি। ইশতিয়াক মনে করেন লিটনের জায়গা হতে পারে ইমনের পরিবর্তে। এখানে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন দাঁড়াবে যদি লিটন, অ্যাজ আই সেড, লিটন হ্যাজ টু পারফর্ম কনসিস্টেন্টলি টু স্টেক আ ক্লেম ব্যাক ইন দ্য সাইড। সে তাকে যদি না হয় সেক্ষেত্রে বাদটা কে পড়বে, বাদটা পড়বে। আনফর্চুনেটলি এখানে আমি পারভেজ ইমন ছাড়া আমি কাউকে দেখছি না। পারভেজ ইমনের অনেক সুযোগ রয়েছে, অনেক সময় রয়েছে। তো আমার মনে হয় যে সে একটা সৌম্য সরকার এবং তানজিদ তামিম, এটাই আমরা আশা করছি দে উইল ওপেন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। অল্টারনেটিভ হিসাবে তাকে নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে পারভেজ ইমন যে সরাসরি দলে চলে আসবে আমি দেখছি না সেটা। কিন্তু লিটন যদি থাকে সেক্ষেত্রে আই থিঙ্ক দ্যাট আমি এখানে পারভেজ ইমন ছাড়া আমি কাউকে দেখছি না যে সাবেক এই ক্রিকেটার মনে করেন মাঠের বাইরে বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা মোটেও কাম্য নয়, আর মাঠের ক্রিকেট বিপিএলটাকে সার্থক করেছে। আর এখানে আমাদের এই ক্রেডিবিলিটি নিয়েও তো একটা বড় যদি প্রশ্ন আসে ক্রিকেট জগতে, যেখানে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস, বাংলাদেশকে এখন অনেক বিশ্বব্যাপী চেনেই বিকজ অফ ক্রিকেট। আর সেখানে যদি আমরা এইসব ঘটনা ঘটাই, ইটস আনফর্চুনেট। যা এখানে আমি মনে করি বিসিবির একটা বিশাল একটা ব্যর্থতা রয়েছে। গ্যারান্টি যদি আমরা প্রথম থেকেই, তখনই আমার কাছে খটকা লেগেছিল দ্যাট দিস বিসিবি ইজ প্রবলি ইনএফিশিয়েন্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড 90-তে নাম লিখিয়েছেন তামিম ইকবাল খান। এই বাঁহাতি ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয় স্কোয়াড। লিজেন্ড 90-তে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান, তবে বাংলাদেশি দুই তারকা লিগটিতে মাঠ মাতাবেন ভিন্ন দুই দলের হয়ে। অলরাউন্ডার সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলেকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপল থারাঙ্গা, বরুণ অ্যারনের মতো তারকারা। 2023 সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। কিছুদিন আগে অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি ওপেনার। তৃতীয় শ্রেণীর বালকের কাছে হার মানছেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ম্যাগনাস কার্লসন। বিস্ময়কর সে বালক বাংলাদেশের। 1-2 শেখার বয়সে দাবার চাল শিখে ফেলা রায়হান রশিদ মুগ্ধ বর্তমানে বাংলাদেশের অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়ন। বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর গল্প আর 9 বছরের মুগ্ধর ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন দেশ টিভিকে। আর সেই গল্প তুলে ধরেছেন জান্নাতুল মোহনা। ভাবা যায় নিষ্পাপ চাহনের শিশুর মাঝে লুকিয়ে আছে বিস্ময়কর প্রতিভা। 1-2 শেখার বয়সে রপ্ত করে ফেলেছে দাবার কঠিন সব চাল। মাত্র 4 বছর বয়সী এই খুদে দাবারুর চালে কুপোকাত হয় তার প্রতিপক্ষ, জিতে নেয় প্রথম টুর্নামেন্ট। বলছিলাম রাজধানী সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রায়হান রশিদ মুগ্ধর কথা। বাবার খেলা দেখতে দেখতেই দাবা খেলা শিখে ফেলেন এই খুদে দাবারু, যার বর্তমান রেটিং 1719। আমার বাবা অনলাইনে খেলতো, আমি দেখতাম চেয়ারে বসে বসে। একদিন বাবা একটু বাইরে গেল, আমি তো শিখছিলাম, বাবাকে একটু দেখে দেখে আমি খেললাম। সো আমি গেমটা জিতে গেলাম, তখন বাবা এসে একটু খুশি হইল। এরপর আমাকে একটা চেস বোর্ড কিনে দিল।
5টি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার পাশাপাশি জিতেছেন শতাধিক পুরস্কার। প্রতিভাবানরা যে আজব কাণ্ড ঘটাতে পটু, তেমনই এক টুর্নামেন্টের গল্প শোনান মুগ্ধ। সো আমি একটা ম্যাচ খেলতেছিলাম, যেটা জিতলে আমার 3rd হওয়ার চান্স ছিল। ওই ম্যাচে আমি ঘুমায় গিয়েছিলাম। তারপর আমার ঘড়িতে যখন অল্প সময়, তখন আমাকে ডাক দিয়েছে, না ম্যাচ হেরে গিয়েছি। টাইম তো অনেক অল্প ছিল। মাত্র 9 বছর বয়সে অনলাইনে কোচের আইডি থেকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসনকে হারিয়েছেন 1 মিনিটেই। তাতেই হইচই পড়ে যায় দাবা জগতে। আমি একটা গুটি খেয়েছি, ও গুটি খেতে গিয়ে একটা অন্য জায়গায় দিয়ে ফেলছে। তখন আমি ভাবছি যে আমি জিতে যাব। ওনার সাথে তো খেলায় অনেক কিছু। কেন কোচের আইডি থেকে মুগ্ধ খেলছেন তা পরিষ্কারভাবে জানালেন কোচ। ও তো মানে টাইটেল নেই, সো আমি তো ফিতে মাস্টার, তো আমার তো টাইটেল আছে। তো ওখানে টাইটেল অংশগ্রহণ, তো ও এগুলো বললাম না যে এত কিছু দেখার পর আমি দেখেছি ও ইন্টারেস্টেড অনেক এই বিষয় নিয়ে। তো আমি যেটা বললাম সেইগুলো ভালো পারে, তো আমি বললাম তুমি আমার অ্যাকাউন্ট তাহলে ইউজ করতে পারো, তো আমি যেহেতু খেলছি না, তুমি তাহলে এই টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে পারো। বড় বড় প্লেয়ারের সাথে খেললে তোমার হয়তো বা মানে আরও ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকবে। তো আমরা হাঁটাহাঁটি করছিলাম, ওর সময় ওর চাচাকেও কল দেয় যে আমি ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দিয়েছি। পরে আমি নিজেও চেক করলাম, ওর চাচাও চেক করলো, সেই স্ক্রিনশটও পাঠিয়েছিল। তো সব পরে দেখলাম আসলে সে ম্যাগনাস কার্লসনকে হারিয়ে দেয়। তবে এ পর্যন্ত আসার পেছনে তেমন কোনো ভূমিকাই ছিল না দাবা ফেডারেশনের। পারিবারিক উদ্যোগেই জ্বলে উঠছেন উজ্জ্বল এই নক্ষত্র। তাই তো মুগ্ধর চাচা মনে করেন, মুগ্ধর মতো বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা অসংখ্য দাবারুদের উন্মোচন করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোগও। ও বাচ্চাদের মাঝখানে টপে আছে দেশে, তো ওয়ার্ল্ড ওয়াইডেও মনে করেন ও একটা র্যাঙ্কিংয়ে আছে, পর্যায়ে আছে। তো ওকে নিয়ে আসলে বিশেষভাবে বলতে গেলে অবশ্যই প্রতিভাবান একজন দাবর, এবং ওকে যদি সঠিক গাইডলাইন দিয়ে আগায় নেওয়া যায় অনেক ভালো করবে আমার দৃঢ় বিশ্বাস। বর্তমানে বাংলাদেশের অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়নের মুকুটও রায়হান রশিদ মুগ্ধের কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্টও করবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবারে জানাবো ফুটবলের খবর। দুর্দান্ত জয় দিয়ে ফেডারেশন কাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে ঢাকা আবাহনী এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বি গ্রুপের তলানির দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পুরান ঢাকা ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আর দিনের অন্য ম্যাচে ফকিরপুর ইয়াংম্যানস ক্লাবকে একই ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। ফেডারেশন কাপে বি গ্রুপে টানা 3 জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। অন্যদিকে ফেডারেশন কাপ থেকে বাদ পড়ে গেছে মোহামেডান। বসুন্ধরা কিংস এরেনায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে 3-0 গোলে হারিয়েছে গ্রুপের শীর্ষে থাকা রহমতগঞ্জ। ম্যাচের 32 মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। একজনের সঙ্গে 1-2 খেলে বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে জায়গা করে নিয়ে মিশরের মোস্তফা আব্দুল খালেক দারুণ শটে গোলকিপারকে পরাস্ত করেন। বিরতির আগে পুরনো ঢাকার দল ব্যবধান দ্বিগুণ করে। রায়হানের লম্বা থ্রো ইন থেকে স্যামুয়েল বুয়েটাং বক্সের ভেতরে বল পেয়েই জোরালো শটে জাল কাঁপিয়ে দেন। 72 মিনিটে রহমতগঞ্জ আরও একটি গোলের দেখা পায়। মাহমুদুল কিরণের কাটব্যাক থেকে ফাহিম নূর তোহা প্লেসিং শটে বল জালে পৌঁছে দেন। দিনের অন্য ম্যাচে ফকিরাপুরকে 3-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ পর্ব পেরিয়ে এলিমিনেশন পর্ব নিশ্চিত করেছে দল দুটি। এ হারে 4 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম আবাহনী। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরপুলের বিপক্ষে ঢাকা আবাহনী 3-0 গোলে জিতেছে। তবে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। 65 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিডফিল্ডার ইয়াসিন। 3 মিনিট পর আবারও গোল করেন ডিফেন্ডার হাসান মুরাদ। আরও 3 মিনিট পর শেষ গোলটি আসে মাহাদির পা থেকে। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগ আজ রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা এবং লিভারপুল, সঙ্গে ইউভেন্টাসও। বেনফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আরেক ম্যাচে লিলকে আতিথ্য দেবে অলরেডরা। জুবাইর নূর জানাচ্ছেন বিস্তারিত।
চ্যাম্পিয়ন্স লিগে রাতে লিসবনে বেনফিকার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আসরের ষষ্ঠ জয় নিশ্চিত করা এবং গ্রুপ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কাতালানরা। বছরের শুরুতেই স্প্যানিশ সুপার কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। যদিও শেষবার লিসবনে বেনফিকার বিপক্ষে খেলতে গিয়ে 3-0 গোলে হেরেছিল বার্সেলোনা, তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় কাতালান জায়ান্টরা। 6 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে টেবিলের 15তে থাকা বেনফিকা এখন পর্যন্ত 6 ম্যাচে সংগ্রহ করেছে 10 পয়েন্ট। শীর্ষ 8-এ জায়গা করে নেওয়ার জন্য তাদের দরকার একটি বড় জয়। ফ্রেঞ্চ ক্লাব লিলের সঙ্গে 3 পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ রয়েছে এই ম্যাচে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না, শেষ কয়েক ম্যাচে মাত্র একটি জয় এসেছে। তবে প্রিমিয়ার লিগে ফামালিকাওয়ের বিপক্ষে 4-0 গোলের জয়ে মনোবল বেড়েছে ব্রুনো লাগের দলের। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে লিলকে আতিথ্য দেবে লিভারপুল। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে আর্নে স্লটের শিষ্যরা। গত মাসে জিরোনার বিপক্ষে কঠিন এক জয় তুলে নেওয়া রেডসরা এর আগে এসি মিলান, বায়ার লেভারকুজেন এবং রিয়াল মাদ্রিদের মতো দলকে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। তবে লিভারপুলের জন্য বড় দুশ্চিন্তা জো গোমেজের হ্যামস্ট্রিং ইনজুরি। এছাড়া নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বদলি নেমে গোল করা ডিয়াগো জোটা ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি। এই ম্যাচেও তার খেলার সম্ভাবনা কম। অন্যদিকে লিলও আছে দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে 21 ম্যাচে অপরাজিত তারা। গত শুক্রবার নাইসের বিপক্ষে পিছিয়ে পড়েও ম্যাচ জিতে ফরাসি লিগে 3য় অবস্থানে উঠে এসেছে ব্রুনো জেনেসিওর দল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 নিশ্চিত করতে হলে এই ম্যাচ থেকে ফল আনতেই হবে লিলকে। এদিকে বেলজিয়ামের জেন ব্রেইডেল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ব্রুজ এবং জুভেন্টাস। ক্লাব ব্রুজ তাদের শেষ ম্যাচে স্পোর্টিং সিপির বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। টানা 18 ম্যাচ অপরাজিত থাকার গৌরব নিয়ে তারা নামছে জুভেন্টাসের বিপক্ষে। অন্যদিকে জুভেন্টাস তাদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে পরাজিত করেছে। দুশান ভ্লাওভিচ এবং ওয়েস্টন ম্যাককেনির গোলে গড়ে ওঠা সেই জয় ইতালিয়ান জায়ান্টদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। টানা 3 ম্যাচ অপরাজিত থাকা জুভেন্টাসের লক্ষ্য তাদের জয়ের ধারা অব্যাহত রাখা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারিয়েছে চেলসি। 6 ম্যাচ পর এই জয়ে ম্যান সিটিকে টপকে টেবিলের 4-এ উঠে এসেছে ব্লুজরা। জুবায়ের নূরের ম্যাচ রিপোর্টে বিস্তারিত জানবো। দীর্ঘ 6 ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে চেলসি। সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে উলভারটনকে 3-1 গোলে হারিয়ে আবারও শীর্ষ 4-এ উঠে এসেছে এনজো মারেস্কার শিষ্যরা। প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল চেলসি। ম্যাচের 24 মিনিটে ডিফেন্ডার তোসিন আদারাবাওয়ের গোলে এগিয়ে যায় চেলসি। যদিও সহকারী রেফারি প্রথমে অফসাইড দেখিয়েছিলেন, কিন্তু পরে ভিআরের সাহায্যে গোলটিকে বৈধ ঘোষণা করা হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের ভুলে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। সানচেজ কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান প্রতিপক্ষের ডিফেন্ডার ম্যাট ডোহার্টি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চেলসি। ম্যাচের 60 মিনিটে চেলসিকে লিড এনে দেন মার্স কুকুরেল্লা। এর 5 মিনিট পর চেলসির তৃতীয় গোলটি করেন ননি মুদেয়েকে। এই জয়ে চেলসির পয়েন্ট এখন 40। লিভারপুল থেকে 10 পয়েন্ট পিছিয়ে থাকলেও চেলসি ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসলকে পেছনে ফেলে 4র্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে টেবিলের 17তে অবস্থান করলেও গোল ব্যবধানে রেলিগেশন জোন এড়িয়ে যাচ্ছে উলভারহ্যাম্পটন। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। স্পেনের ঘরোয়া ফুটবলের আসর কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেগানেস আর বার্সেলোনা খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। লা লিগায় 1-এর পর 1 পয়েন্ট হারিয়ে টেবিলে 3-এ রয়েছে তারা। তবে সম্প্রতি স্প্যানিশ সুপার কাপ জেতায় আত্মবিশ্বাস কাজে লাগবে হ্যান্সি ফ্লিকের শিশুদের। অন্যদিকে লেগানেসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ। এদিকে সেমিফাইনালে ওঠা লড়ে গেতাফের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রের শেষ 8-এর ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 4, 5 এবং 6 তারিখে। উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আব্দুখদির কুজানভ। ফরাসি ক্লাব লাস থেকে তরুণ এই ডিফেন্ডারকে দলে নিয়েছে সিটিজেনরা। কুজানভের সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি সম্পন্ন করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এই সেন্টার ব্যাককে কিনতে সিটির খরচ হয়েছে 3,40,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 506 কোটি টাকা।
লাসের হয়ে 1.5 বছরের ক্যারিয়ারে 21টি ম্যাচ খেলেছেন কুজানভ। এবারে গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের লড়াইয়ে শীর্ষ তালিকা ছিল তার নাম, যেটি শেষ পর্যন্ত জিতে নিয়েছিলেন বার্সেলোনার লামিন ইয়ামাল। এছাড়াও জাতীয় দল উজবেকিস্তানের হয়েও এখনো পর্যন্ত 18 ম্যাচ খেলেছেন এই সেন্টার ব্যাক। দর্শক, এ ছিল আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।